আমার নেক্সট ভিডিও টাইপস অফ অ্যান্টিবডি। তোমাদের বলেছিলাম যে অ্যান্টিবডি দু প্রকারের হয়, একটা হচ্ছে খরিত অ্যান্টিবডি বা সিক্রেটেড অ্যান্টিবডি এবং একটি হচ্ছে মেমব্রেন বাউন্ড। এই খরিত অ্যান্টিবডি গুলোর মধ্যে থেকেই অ্যান্টিবডি কিছু কিছু অ্যান্টিবডি বি সেল বা টি সেলের বহির্গাত্রে অ্যাটাচড হয়ে গ্রাহক হিসেবে কাজ করে, তখন তাদের বলি আমরা সারফেস বাউন্ড অ্যান্টিবডি বা মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডি। এখন তাহলে অ্যান্টিবডি কয় প্রকারের হয় আমাদের ভার্টিব্রেটের শরীরে? আমরা ক রকমের অ্যান্টিবডি দেখতে পাই? হাউ মেনি টাইপস? 5 টাইপস এর অ্যান্টিবডি দেখতে পাই। প্রথম হচ্ছে আইজিএ। এখন তাহলে কত পার্সেন্ট আমাদের টোটাল যে অ্যান্টিবডি আমাদের শরীরে পাওয়া যায় তার কত পার্সেন্ট আইজিএ? 10%। কোথায় পাওয়া যায়? এর মেন সোর্স কি? আমরা কোথায় পেতে পারি? প্রথম পেতে পারি আমরা কোলেস্ট্রাম। তোমরা পড়েছো যে প্রথম শিশু জন্মের পর থেকে ফার্স্ট 1 to 3 days এর মধ্যে মায়ের ব্রেস্ট থেকে যে মিল্ক বেরোয় দ্যাট ইজ yellowish milk which is known as colostrum। ওই কোলেস্ট্রামের মধ্যে কিন্তু এই আইজিএ থাকে, খুব রিচ। এছাড়া কোথায় কোথায় পেতে পারি? না আমাদের লালাতে, সালাইভাতে পাই, মিউকাসে পাই, আমাদের শ্লেষ্মাতে পাই, সোয়েট আমাদের ঘামে পাই, আমাদের অশ্রুতে অর্থাৎ টিয়ার্সে পাই। এখন এর মলিকুলার ওয়েটস দেখো 170,000। এর কাজ কি? প্রোটেকশন অফ মিউকাস মেমব্রেন and outer surface of the body and protection from inhaled ingested pathogens। দুটো কাজ লেখা, দুটো কাজ কি কি? খুব গুরুত্বপূর্ণ কাজ। আমাদের যত মিউকাস পর্দা আছে, এই মিউকাস পর্দা এবং আমাদের শরীরের বহির্গাত্রে যে কোনো রকম বাইরে থেকে যে প্যাথোজেন গুলো আসতে থাকে তাকে, তার বৃদ্ধি, তার ইনফেকশন করার প্রবণতাটাকে কমায় এবং ওই প্যাথোজেনকে ধ্বংস করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে আইজিডি। পার্সেন্টেজ কত? টোটাল পার্সেন্টেজ আমাদের 1 থেকে 3। কোথায় পাওয়া যায়? খুব কম পরিমাণে আমরা পাই, এবং যখন পাই এর সোর্স সারফেস অফ লিম্ফোসাইট ইন ব্লাড। তাহলে এরা সারফেস রিসেপ্টর টিসিআর হিসেবে কাজ করতে পারে বা বিসিআর হিসেবে কাজ করতে পারে। সো আইজিডি যেমন খরিত লিম্ফোসাইট হিসেবে কাজ করে, সিক্রেটেড খরিত অ্যান্টিবডি হিসেবে কাজ করে, ঠিক সেরকম এ মেমব্রেন বাউন্ড অ্যান্টিবডি হিসেবেও কাজ করতে পারে, অর্থাৎ বিসিআর বা টিসিআর হিসেবেও কাজ করতে পারে। সো এর মেন কাজ কি? অ্যাক্টিভেশন অফ বি লিম্ফোসাইটস, বি লিম্ফোসাইটকে উদ্দীপিত করা, সক্রিয় করা, ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন অফ ইমিউন রিয়াকশনস, অনাক্রম্য প্রতিক্রিয়া তৈরি করা এবং সেটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবো। আমরা পরবর্তীকালে আসবো অনাক্রম্য প্রতিক্রিয়া কি। নেক্সট ইজ আইজিই। খুব কম পরিমাণে পাওয়া যায়, বোঝা যাচ্ছে সবচেয়ে কম পরিমাণে যে অ্যান্টিবডি আমাদের শরীরে পাওয়া যায় দ্যাট ইজ আইজিই। তাহলে সর্বনিম্ন পরিমাণে পাওয়া যায় আইজিই, কিন্তু এটি স্পেসিফিক্যালি লিঙ্ক উইথ মাস্ট সেল অ্যান্ড বেসোফিল। মাস্ট সেল এবং বেসোফিলের সঙ্গে এরা সম্পর্কিত। কেন? যখন অ্যালার্জিক রেসপন্স হয়, অ্যালার্জিক রিয়াকশন হয়, তখন কি হয়? মাস্ট সেল স্টিমুলেটেড হয় এবং কি হয় না এই আইজি লেভেল বেড়ে যায়। এই আইজি এর লেভেল কখন বেড়ে যাচ্ছে? না অ্যালার্জিক রিয়াকশনের সময়, আর একটা ক্ষেত্রে বেড়ে যায় প্যারাসাইটিক ইনফেকশনের সময়। আমরা জেনারেলি সব জায়গাতেই পাই যে মাস্ট সেল আমাদের আইজি লেভেল কখন বেড়ে যায়? না অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রে অবশ্যই বাড়ে। এছাড়া কখন বাড়তে পারে? প্যারাসাইটিক ইনফেকশনের ক্ষেত্রে বাড়ে। কেন? এরা কিন্তু অ্যালার্জিক রেসপন্সটাকে অবদমিত করতে চেষ্টা করে, অর্থাৎ কমাতে চেষ্টা করে, এবং প্যারাসাইটিক ইনফেকশনকে আটকাতে সাহায্য করে। সো আইজি কিন্তু শুধুমাত্র অ্যালার্জিক রিয়াকশনে বাড়ে না, প্যারাসাইটিক ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু আইজি লেভেল আপলিফটেড হয়ে যায়। নেক্সট যে গ্রুপের অ্যান্টিবডি নিয়ে আমরা আলোচনা করবো দ্যাট ইজ আইজিজি। এখন দিস ইজ ম্যাক্সিমাম অ্যান্টিবডি আর বডি ক্যান প্রডিউস।
So most abundantly found antibody, mainly immunoglobulins of blood and interstitial fluid, which has capacity to pass through placenta. এই অ্যান্টিবডিটি প্লাসেন্টা ক্রস করতে পারে। So this antibody can pass through placenta, provide immunity to human embryo as because it can pass placenta, specific linkage with phagocytic cells. Phagocytosis বাড়াতে গেলে সেই ক্ষেত্রে আইজিজি পারতে হবে। তো যখনই ইনফেকশন রেট আমরা দেখবো আইজিজি বেড়ে গেছে। কেন? আইজিজি ফ্যাগোসাইটোসিস রেটকে বাড়ায়। লাস্ট ওয়ান ইজ আইজিএম, মডারেট রেটে আছে, দ্যাট ইজ 5 to 10%. Oldest and fast antibody generated in response to antigen, present in blood plasma 80%. Largest size immunoglobulin with pentameric form, largest size immunoglobulin in pentameric form. আমরা পরবর্তীকালে তোমাদের দেখাবো যে কিছু কিছু অ্যান্টিবডি মোনোমেরিক ফর্মে থাকে, অর্থাৎ একটাই ফর্ম। কিছু কিছু অ্যান্টিবডি দুটো অ্যান্টিবডি জয়েন্ট হয়ে তৈরি করে, তাকে ডাইমেরিক ফর্ম বলে। কিছু অ্যান্টিবডি 5টি সাব ইউনিট জয়েন্ট হতে পারে, দ্যাট ইজ কল্ড পেন্টামেরিক অ্যান্টিবডি। পেন্টামেরিক অ্যান্টিবডির এক্সাম্পল হলো আইজিএম। পেন্টামেরিক অ্যান্টিবডির এক্সাম্পল হলো আইজিএম। এখন এই আইজিএম করতে গেলে আমরা কতগুলো টার্ম অলরেডি বললাম, যে ওল্ডেস্ট অ্যান্ড ফার্স্ট জেনারেটেড অ্যান্টিবডি ইন রেসপন্স টু অ্যান্টিজেন, অর্থাৎ তোমার শরীরে কোনো অ্যান্টিজেন ঢুকলো, যদি অনাক্রম্যতা তন্ত্রের এই স্টেজ পর্যন্ত অ্যান্টিজেন থেকে যায়, অর্থাৎ যদি ইমিউন রেসপন্সকে উদ্দীপিত করে, প্রথম যে অ্যান্টিবডিটা তৈরি হবে দ্যাট উইল বি আইজিএম। সো কোন ইনফেকশন হলে প্রথম যে অ্যান্টিবডি তৈরি হয় কোন অ্যান্টিবডি, দ্যাট ইজ আইজিএম। ঠিক আছে, এবার এটা লার্জেস্ট সাইজ, সব থেকে বড় সাইজের অ্যান্টিবডি, এবং এর পেন্টামেরিক ফর্ম পাওয়া যায়, এর পেন্টামেরিক ফর্ম পাওয়া যায়। তো ফার্স্ট অ্যান্টিবডি জেনারেটেড অ্যাট দ্য টাইম অফ ডিফেন্স, স্ট্রং অ্যাগ্লুটিনেশন, অ্যাগ্লুটিনেশন ক্যাপাসিটি অনেক বেশি। অ্যাগ্লুটিনেশন কি কিছুক্ষণ আগেই পড়িয়েছি, এবং স্বাভাবিকভাবে পেন্টামেরিক ফর্ম দেখা যায়, এর অ্যাগ্লুটিনেশন ক্যাপাসিটিও অনেক বেশি হয়। নাও আমাদের এখানে যদি বলা হয় যে বেসড অন অ্যাবান্ডেন্স পার্সেন্টেজ, তুমি কোন অ্যান্টিবডি কত বেশি পাওয়া যায়, তাহলে আমরা কি করব, আইজিজি গ্রেটার দেন আইজি এ greater than equals to IgM greater than IgD greater than IgE, এটা based on percentage, কত পার্সেন্টেজ আছে। তোমাকে যদি বলা হয় লাইটেস্ট অ্যান্টিবডি কোনটা, দ্যাট ইজ IgG। তোমাকে যদি বলা হয় লার্জেস্ট অ্যান্টিবডি কোনটা, দ্যাট ইজ IgM। তো এইভাবে কিন্তু জিনিসগুলোকে পড়তে হবে, পড়ে চলে গেলাম পার্সেন্টেজ মুখস্থ করে চলে গেলাম, করে লাভ হবে না। কিভাবে প্রশ্ন চাওয়া হচ্ছে সেইটাকে বুঝতে হবে, সেইটি বুঝে কিন্তু উত্তর করতে হবে। এবার কিছু স্পেসিফিক ইনফরমেশন অ্যাবাউট অ্যান্টিবডি অর রিলেটেড আমরা পড়ব। অ্যান্টিবডি ইজ নোন অ্যাজ ইমিউনোগ্লোবিউলিন, আমি অলরেডি বলেছি। আইজি ইজ প্র্যাকটিক্যালি সিরাম গ্লোবিউলিন প্রোটিন। আমরা জানি আমাদের সিরাম, আমাদের প্লাজমা প্রোটিনগুলোর নাম তোমরা সবাই জানো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমিন, ফাইব্রিনোজেন। এবার তার মধ্যে গ্লোবিউলিন প্রোটিনটি হচ্ছে আমাদের অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। গ্লোবিউলিন প্রোটিন আলফা, বিটা, গামা ইত্যাদি রূপের হয়। তার মধ্যে গামা গ্লোবিউলিন যে প্রোটিনটি, সেই গামা গ্লোবিউলিনটাই কিন্তু আমাদের অ্যান্টিবডি তৈরি করে। সো অ্যান্টিবডি ইজ নাথিং বাট আ সিরাম গ্লোবিউলিন প্রোটিন। তার নেচার কি, ইটস গামা গ্লোবিউলিন প্রোটিন। সো অ্যান্টিবডি ম্যাক্সিমাম অ্যামাউন্ট কোন অ্যান্টিবডি পাওয়া যায়, আইজিজি
Antibody present in minimum amount in the body, that is IgE. It causes allergic reaction. It causes allergic reaction. It enhances during allergic reaction and parasitic infection. Ig that can cross placenta, that is IgG. Ig that can access B cell receptor, both IgM and IgD. এরা মেমব্রেন মাউন্ট অ্যান্টিবডি বা বি সেল রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে। পেন্টামেরিক অ্যান্টিবডিকে IgM, it is the first antibody which is produced on exposure of antigen. ডাইমেরিক অ্যান্টিজেন তোমাদের যেরকম বলেছিলাম যে ডাইমেরিক অ্যান্টিজেনও থাকে, that is IgA, present in colostrum, saliva, tear, milk, etc. Secretory secretory immunoglobulin, IgA, IgG, এরা আরো পাঁচ ধরনের সেক্রেটারি অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে। আমরা এখানে দুটো এক্সাম্পল দিয়েছি, বাকিগুলো সেক্রেটারি অ্যান্টিবডি। সো দিস ইজ অ্যাবাউট অ্যান্টিবডি। এরপরে যে পার্টটা আমরা পড়বো সেটা খুব গুরুত্বপূর্ণ এবং কিছু কনসেপ্ট ওভারল্যাপিং কনসেপ্ট, মানে বেশ কিছু জিনিস আমরা পড়বো যে কনসেপ্ট গুলো দিয়ে আমরা জেনারেলাইজ ফেনোমেনন গুলো এক্সপ্লেন করে দিই। কিছু ক্ষেত্রে দেখা যাবে যে কিছু ফেনোমেনন থাকবে যে জেনারেলাইজ ফেনোমেননটাকে অপোজ করছে। আমরা বারবার বলছি যে কনসেপ্ট তোমরা জেনারেলাইজড কনসেপ্ট পড়বে, এক্সেপশনস আর দেয়ার, এক্সেপশনস গুলো আমরা পরে পড়ি, মানে একটা ঘটনা পড়ার পর পড়ি। আগে থেকে এক্সেপশন বা বেশ কঠিন জিনিস পড়বো, এই প্রবণতা থেকে সরে যাওয়া খুব জরুরি। বর্তমানে তুমি যে কোনো পরীক্ষার কোশ্চেন যদি দেখো, খুব বেসিক জায়গা থেকে কোশ্চেন করা হচ্ছে। আমরা কি করছি, প্রচুর এমসিকিউ সলভ করছি, প্রচুর বই ঘাঁটছি, একটা স্ট্যান্ডার্ড টেক্সট বুক নেমে পুরো টেক্সট বুক পড়বে। এবং এই যে ভিডিওগুলো তোমাদের করছি, ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের কাজে লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওভার থিঙ্কিং করবে না, অতিরিক্ত কিছু নতুন পড়তে হবে। তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন বুঝে পড়া এবং তার অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচটা তৈরি করা। যে একটা লাইন পড়লাম, এখান থেকে কিরকম থিঙ্কিং আমার তৈরি হতে পারে, এখান থেকে কিভাবে একটা কোশ্চেন মোল্ড করা যেতে পারে, এই অ্যানালিটিক্যাল পাওয়ারটা থাকা দরকার। ঠিক আছে, তো আমরা আগে পড়ি ইমিউনিটি, অনাক্রম্যতা কাকে বলছি না, এতক্ষণ ধরে যা পড়ে এসছি সেটাই। ইমিউনিটি রেফার্স টু দ্য স্টেট অর কোয়ালিটি, এটা একটা অবস্থা বা গুণ। কার? বিং রেজিস্ট্যান্ট অফ আ হোস্ট টু ইনফেকশিয়াস মাইক্রোবিয়াল এজেন্ট। তাহলে কোনো মাইক্রোবস আমার শরীরে ঢুকলো, আমি তাকে প্রতিহত করতে পারি, এই যে গুণটা বা কোয়ালিটিটা আমার কাছে আছে, দ্যাট ইজ মাই ইমিউনিটি। যার এই কোয়ালিটি বা গুণ কম, তার ইমিউনিটি কম, অনাক্রম্যতা কম। এখন সে কিভাবে করবে? বাই ভার্চু অফ প্রিভিয়াস এক্সপোজার or as inherent trait to an immunogen, where cells and molecules of immune system neutralizes or kill the microbes or immunogen to save or recover the host body from disease or infection. অনেক বড় কথা লেখা, এই কথাটাই সকাল থেকে বললাম এবং এই কথাটাই এতগুলো পিপিটিতে বলেছি। সেইটাকে আরেকটু সিম্পলিফাইজ করে দিচ্ছি। একটা ইমিউনোজেন আমার শরীরে ঢুকলো, সে কি করবে? আমরা এতক্ষণ বলেছি যে আমার এই অনাক্রম্য তন্ত্রটাকে এলিসিট করবে, উদ্দীপিত করবে। তো কি হবে? কিছু ইমিউন রেসপন্স, কিছু যেই আমার শরীরকে উদ্দীপিত করবে, আমার অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করবে, অটোমেটিক্যালি আমার অনাক্রম্য তন্ত্র কি করবে? রিয়াকশন শো করবে, প্রতিক্রিয়া করবে। প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে। এখন এই যে রেসপন্স ক্রিয়েট করলো, এ কি করবে না, হয় সেই অ্যান্টিজেন বা ইমিউনোজেনকে নিউট্রালাইজ করবে বা রিমুভাল করবে। কিভাবে করবে না, কিছু কেমিক্যাল সিনথেসাইজ করবে, দ্যাট ইজ কল হিউমারাল ইমিউনিটি, অথবা ডাইরেক্টলি ফ্যাগোসাইটোসিস করছে ইউজিং সেলস, দ্যাট ইজ কল সেল মিডিয়েটেড ইমিউনিটি। এর ফলে কি হচ্ছে? এর ফলে আমাদের বডি ইমিউনিটি পাচ্ছে, অর্থাৎ ওই পার্টিকুলার যে ইমিউনোজেন, এইটা যদি একটা প্যাথোজেন হয়, এই প্যাথোজেনের হাত থেকে রক্ষা পাচ্ছি আমরা।
So this is called immunity. So immunity is a state or quality of being resistant of a host to infectious microbial agent. বোঝা গেল? So now the immunity কে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে পেয়েছি, ন্যাচারালি অ্যাকোয়ার্ড, আর একটা হচ্ছে আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড, কৃত্রিম ভাবে পাচ্ছি। সো প্রাকৃতিক ভাবে যেটাকে পাচ্ছি তাকে দুভাগে ভাগ করতে পারি, সক্রিয় বা অ্যাক্টিভ, নিষ্ক্রিয় বা প্যাসিভ ইমিউনিটি। ঠিক যেভাবে আর্টিফিশিয়ালিও পাচ্ছি তাকেও আমি দুভাগে ভাগ করতে পারি, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইমিউনিটি। সবসময় মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ ইমিউনিটি আমি কখন পাবো না, সরাসরি যখন জীবাণুটা বা মাইক্রোবসটা আমার শরীরের ভেতর ঢুকছে। ঢুকে কি করছে না, আমার অনাক্রম্য তন্ত্রটাকে এলিসিট করছে, লেটস সে অ্যান্টিবডিটাকে ক্ষরণ করতে হেল্প করছে। তাহলে সরাসরি ইনফেকশাস এজেন্টটা আমার শরীরে ঢুকেছে, তার ফলে কিন্তু আমার শরীরের অনাক্রম্য তন্ত্র উদ্দীপিত হয়েছে। যখন সরাসরি অ্যান্টিজেন বা ইমিউনোজেন আমার শরীরে ঢুকছে, তার ফলে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং আমি ইমিউনিটি পাচ্ছি, দ্যাট ইজ কল্ড ন্যাচারালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি। আমার শরীরে আগে থেকে ছিল না, আমি পরে তৈরি করেছি অ্যান্টিজেনটা ঢোকার ফলে। প্যাসিভ কিভাবে হয়, যে আমি যদি আগে থেকে কোনো অ্যান্টিবডি আমার শরীরে তৈরি থাকে এবং সেটা আমি দিয়ে দিতে পারি। ঠিক ধরো মায়ের শরীরে কি আছে, মায়ের শরীরে আইজিজি তৈরি করা আছে। এখন মায়ের পেটের মধ্যে শিশু এ আছে, ফিটাস আছে। মা কি করলো, থ্রু প্লাসেন্টা এই আইজিজি কে পাস করে দিল ফিটাসে। সো এই ইমিউনিটি পেল। সে কি আপনামনি তৈরি হয়েছে না, মায়ের অ্যান্টিবডিটা দেওয়ার জন্য তৈরি হয়েছে। ওর কি শরীরের মধ্যে অটোমেটিক ছিল না, মায়ের এই অ্যান্টিবডিটা দেওয়ার জন্য পেয়েছে। যখন আমরা কোনো অ্যান্টিবডিকে সরাসরি প্রবেশ করিয়ে দিচ্ছি, করিয়ে আমরা ইমিউনিটি পাচ্ছি, তখন আমরা তাকে বলবো প্যাসিভ ইমিউনিটি। সো দিস আর ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি, অর্থাৎ প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক অর্জিত নিষ্ক্রিয় অনাক্রম্যতা, প্রাকৃতিক অর্জিত নিষ্ক্রিয় অনাক্রম্যতা, ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি। ঠিক আছে, এবার তাহলে আর্টিফিশিয়ালি কিভাবে সম্ভব? ন্যাচারালি অকার তো বুঝলাম যে অ্যাক্টিভ ইমিউনিটি হলে মাইক্রোব সরাসরি আমার শরীরে ঢুকবে, আর প্যাসিভ হলে কোনো অ্যান্টিবডি অলরেডি আমার শরীরে তৈরি হয়েছে, সেটা অন্য কারো শরীরে প্রবেশ করিয়ে দেবো, সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। তাহলে আর্টিফিশিয়ালি কি করে সম্ভব? সম্ভব। আমি যদি মাইক্রোবসের কোনো একটা পার্ট নিলাম, পার্ট নিয়ে ভ্যাকসিন তৈরি করলাম, ওই ভ্যাকসিনটাকে বা টক্সয়েড, কিছু কিছু ক্ষেত্রে টক্সাইডও আমি কারোর বডিতে ঢোকালাম, তাহলে সেই তার বডিতে ওই অ্যান্টিজেন আমি ঢোকালাম, নিজে থেকে প্রবেশ করালাম। আমরা যে ভ্যাকসিন, ভ্যাকসিনে কি হয়, যে আমাদের কোনো একটা ওই যে ডিজিজের এগেনস্টে ভ্যাকসিন নিচ্ছি, সেই ডিজিজেরই অ্যান্টিজেনকে নিষ্ক্রিয় করে আমাদের শরীরে ঢুকিয়ে দেওয়া হবে। আমরা যখন ভ্যাকসিন ডিটেলসে পড়বো তখন আমরা দেখবো যে কি ঘটনা ঘটে। এবার সেই যখন প্যাথোজেনটা ঢুকলো বা এই অ্যান্টিজেনটা ঢুকলো, সেটা কি প্রাকৃতিকভাবে ঢুকলো না, আমরা নিজেরা নিলাম। কিন্তু ওই প্যাথোজেনের পার্টই ঢুকেছে নিষ্ক্রিয় অবস্থায়, ওই অ্যান্টিজেনেরই পার্ট ঢুকেছে, অ্যান্টিবডি ঢোকায়নি, অ্যান্টিজেনেরই পার্ট ঢুকেছে। তখন আমি বলবো যে আর্টিফিশিয়ালি অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি, অর্থাৎ কৃত্রিম অর্জিত সক্রিয় অনাক্রম্যতা। আর দেখো, যদি আমি কোনো অ্যান্টিবডি নিজে থেকে বাইরে থেকে ঢোকাই, অ্যান্টিবডি ইনজেকশন দিলাম, তাহলে সেটা প্যাসিভ ইমিউনিটি। আমি অলরেডি অ্যান্টিবডি তৈরি করে ইনজেকশন দিচ্ছি। মাথায় পরিষ্কার রাখতে হবে, যে কোনো অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে অ্যান্টিজেন ঢুকে অ্যান্টিবডি শরীরে তৈরি করি, আর প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে তৈরি করা অ্যান্টিবডি আমি কারোর শরীরে ঢোকাবো। যদি ওই ঘটনাগুলো ন্যাচারালি হয়, প্রাকৃতিকভাবে হয়, তাহলে আমরা প্রাকৃতিক অর্জিত অনাক্রম্যতা বলবো। আর যদি আমরা নিজেরা বাইরে করি, ল্যাবরেটরির মাধ্যমে করি, তখন আমরা তাকে বলবো অর্জিত, এই কৃত্রিম অর্জিত অনাক্রম্যতা। দেখো, প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে প্যাসিভ আর্টিফিশিয়াল
অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে আমরা ইউজ করি অ্যান্টিসেরা। অ্যান্টিসেরা কি জিনিস না, অ্যান্টিসেরা হচ্ছে অ্যান্টিসেরা ব্লাড সিরাম containing antibodies used to provide passive immunity to disease or to neutralize toxin. They are created by injecting an antigen. অ্যান্টিসেরা কিভাবে তৈরি করা হয় দেখো, যে they are created by injecting an antigen like virus or venom into an animal or human which produce antibody, then that can be extracted from the serum. These antibodies are specific to the antigen and used to treatment such as snake bites. এবার দেখো গল্পটা তাহলে কি দাঁড়ালো, যে আমরা কি করছি, কিভাবে আমরা অ্যান্টিসেরা তৈরি করছি। আমরা অ্যান্টিসেরা তৈরি করছি কিভাবে না, আমরা প্রথমে অ্যান্টিজেন নিচ্ছি, অ্যান্টিজেন বা ইমিউনোজেন যাই বলো, সেই অ্যান্টিজেনকে কি করছি, ইনজেক্ট করে দিচ্ছি। ইনজেক্ট কোথায় করছি, আমি কোনো অ্যানিমালে ইনজেক্ট করছি, কখনো কখনো হিউম্যানেও ইনজেক্ট করতে পারি। এ কি তৈরি করবে, এ হয় ওর এই অ্যান্টিজেনটা ঢোকার জন্য এর শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, অর আমি যদি কোনো স্পেসিফিক টক্সিনের এগেনস্টে অ্যান্টিজেন দিই তাহলে সেই টক্সিনটা তৈরি হবে, বা তার এগেনস্টে অ্যান্টিটক্সিনটা তৈরি হবে। যা দেবো, যদি টক্সিন দিই তাহলে অ্যান্টিটক্সিন তৈরি হবে। এবার যখন দরকার হবে সেইটাকে আমি কারোর মধ্যে ইনজেক্ট করব, সেকেন্ড একটা পার্সনের মধ্যে ইনজেক্ট করব। এই সেকেন্ড পার্সনের ক্ষেত্রে এই অ্যান্টিবডি বা এই যে অ্যান্টিটক্সিন, এইটিকে আমরা বলবো অ্যান্টিসেরা। এইভাবেই দেখো কি হয় না, স্নেক ভেনম যখন স্নেক বাইটস থাকে তাকে এইভাবে তার এগেনস্টে আমরা কাজ করতে পারি। সো আমাদের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ইমিউনিটিকে আমরা কভাগে ভাগ করি, দুভাগে ভাগ করছি। কিসের রেসপেক্টে, সেটা ন্যাচারালি পাচ্ছি কি আর্টিফিশিয়ালি পাচ্ছি, অ্যাক্টিভলি পাচ্ছি কি প্যাসিভলি পাচ্ছি। তো এর ডিটেলস আমরা আরো পরে ডিটেলিং এ পড়বো, এখন আমরা এইটুকুনি এখানে পড়ছি। এরপরে ইমিউনিটির যে মেইন জায়গা সেটা হচ্ছে ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্স মানে কি, রেসপন্স মানেই বুঝছো প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া তো এমনি এমনি হয় না, এই যে রেসপন্স, রেসপন্স কতটার অর্থ হচ্ছে প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া কি এমনি এমনি হয়, রিয়াকশন কি এমনি এমনি হয়, কোন একটা অ্যাকশন হয়েছে, তাহলে এই ইমিউন রেসপন্সের অ্যাকশন কে প্রোভাইড করছে, অ্যাকশন কে প্রোভাইড করছে, অ্যাকশন প্রোভাইড করছে অ্যান্টিজেন বা ইমিউনোজেন। যেই অ্যান্টিজেন আমাদের শরীরে ঢুকলো, দেখো শরীরে অ্যান্টিজেন ঢোকার পর সঙ্গে সঙ্গে কিন্তু কাজ করে না। অ্যান্টিজেন ঢোকার পর একটা সার্টেন পিরিয়ড থাকে, যে পিরিয়ডে আমাদের কোনো ইমিউন রেসপন্স তৈরি হয় না, দ্যাট ইজ ল্যাগ ফেজ। ওর পরে দেখো একটা আমাদের অ্যান্টিবডি তৈরি হওয়া শুরু হয়েছে। এই যে লাল অ্যান্টিবডিটাকে দেখছো, দ্যাট ইজ আইজিএম, আর এই যে নীল অ্যান্টিবডিটাকে দেখছো, দ্যাট ইজ আইজিজি। এই দুটো অ্যান্টিবডি তৈরি হয়। প্রথমে দেখছি ও যখন প্রথম অ্যান্টিজেন ঢুকেছে, ফার্স্ট যখন ইনফেকশনটা করলো, এই দুটোই যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তার পরিমাণটা কিন্তু খুব একটা বেশি না। কিন্তু এই অ্যান্টিজেনটা যখন সেকেন্ড টাইম, ধরো প্রথমবার তোমার শরীরে একটা কোনো জীবাণু ঢুকেছে, ঢুকে তোমার রোগটা সেরে গেছে, এরপর সেকেন্ড টাইম যখন ওই জীবাণুটা ঢুকবে, অর্থাৎ ওই অ্যান্টিজেনটা ঢুকবে, দেখো আইজিজি রেসপন্স অনেক বেড়ে গেল, আইজিজি রেসপন্স অনেক বেড়ে গেল। এই রেসপন্স থেকেই আমরা আইডেন্টিফাই করি যে এই ডিজিজটা আমার কাছে দ্বিতীয়বার বা তৃতীয়বার হয়েছে কি প্রথমবার হয়েছে। যদি দেখা যায় যে লেটস সে ডেঙ্গু, তুমি কি করলে যে আমি আইজিজি আইজিএম টেস্ট করবো, তুমি কি করছো, যেই টেস্ট করলে যদি দেখা যায় যে আইজিএম এবং আইজিজি লেভেল মোরাললেস একই, তাহলে ধরে নিতে হবে এই প্রথমবার প্যাথোজেন তোমার শরীরে ঢুকেছে। দ্যাট ইজ কল্ড প্রাইমারি ইমিউন রেসপন্স। প্রথমবার যখন প্যাথোজেন তোমার শরীরে ঢুকবে, যে রেসপন্সটা তৈরি করবে সেই রেসপন্সটা কিন্তু খুব বেশি করবে না। কেন করবে না, পরে আসছি। কিন্তু সেকেন্ড টাইম যেই ওই জীবাণুটা ঢুকবে, ধরো তোমার ডেঙ্গি হয়েছে, তুমি ডেঙ্গিতে ডাক্তার দেখালে, সে দেখে এইরকম দেখলো, টেস্ট করলো, দেখলো আইজিএম এবং আইজিজি লেভেল সেম,
বললো যে হ্যাঁ ডেঙ্গু হয়েছে, কনফার্ম, তোমার রোগ সেরে গেছে। সেকেন্ড টাইম যদি কখনো ডেঙ্গু হয়, তুমি যদি টেস্ট করো আইজিএম আইজিজি, ডাক্তার কি করে বুঝবে? তখন দেখা যাবে তোমার শরীরে আইজিজি লেভেল অনেক বেশি দেন আইজিএম। এর থেকে বোঝা যাবে এটা সেকেন্ড টাইম বা সাবসিকুয়েন্ট ইনফেকশন হয়েছে। এই ইনফেকশনকে এই ধরুন তখন এই যে আইজিজি লেভেলটা বেড়ে গেল, এটা তার প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়াটাকে বলা হয় সেকেন্ডারি প্রতিক্রিয়া বা অ্যানামনেস্টিক প্রতিক্রিয়া। অ্যানামনেস্টিক ইমিউন রেসপন্স কি না, যে ইমিউন রেসপন্সটা কয়েক গুণ রেসপন্স বাড়িয়ে দেয় দেন প্রাইমারি ইমিউন রেসপন্স, দ্যাট ইজ কল্ড অ্যানামনেস্টিক ইমিউন রেসপন্স। প্রাইমারি ইমিউন রেসপন্স যা ছিল, সেকেন্ডারি ইমিউন রেসপন্স থেকে কয়েক গুণ বেড়ে গেল। তো এইভাবেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের প্রথমবার কোনো ডিজিজ হয়েছে কি, এটা রিইনফেকশন হয়েছে বা সাবসিকুয়েন্ট ইনফেকশন হয়েছে। ঠিক আছে, তাহলে প্রাইমারি immune response কি? Primary immune response exhibited by the immune system on exposure to the immunogen for the first time. অ্যান্টিজেনটা প্রথমবার ঢুকেছে। সেকেন্ডারি বা অ্যানামনেস্টিক ইমিউন রেসপন্স কি? ইটস অ্যান ইমিউন রেসপন্স exhibited by the body on exposure to the same immunogen। একই ইমিউনোজেন হতে হবে, অন্য ইমিউনোজেন হলে তো আর তুমি এক্সাক্ট প্রেডিক্ট করতে পারবে না। ফর দ্য সেকেন্ড অর সাবসিকুয়েন্ট টাইম, দ্বিতীয়বার বা ততোধিকবার ঢুকেছে। তাহলে তোমার শরীরে কি হয়, আমাদের শরীরে এই যে প্রথমবার যখন আমাদের শরীরে অ্যান্টিজেন ঢোকে, ওকে বুঝতে শরীরে কিছু সময় লাগে। যেই বুঝে গেল, মেমোরি কোষ বলে কিছু কোষ তৈরি করে রাখে, আমরা পরে ডিটেলসে আসবো মেমোরি সেল। সেকেন্ড টাইম যেই ওই অ্যান্টিজেনটা ঢুকলো, এই মেমোরি সেলগুলো হু হু করে প্লাজমা সেলে কনভার্ট হয়ে যায়। আর প্লাজমা সেল কি করে? আইজিজি সিনথেসিস হু করে বাড়িয়ে। সেই জন্য সেকেন্ডারি ইমিউন রেসপন্সের ক্ষেত্রে আমরা আইজিজি লেভেলটা আইজিএম এর থেকে অনেক বেশি পাই। তো এইগুলো হচ্ছে ডিটেকশন। এবং আমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সেকেন্ডারি ইমিউন রেসপন্স আর প্রাইমারি ইমিউন রেসপন্সের মধ্যে ডিফারেন্স কি। প্রাইমারি ইমিউন রেসপন্সে অ্যান্টিজেনটা প্রথমবার ঢোকে, অর্থাৎ ইমিউনোজেনটা প্রথমবার ঢোকে শরীরে। আর সেকেন্ডারি ইমিউন রেসপন্সে কি হয় না, অ্যান্টিজেনটা সাবসিকুয়েন্ট অর্থাৎ সেকেন্ড টাইম বা তার থেকে বেশিবার ঢোকে, রিইনফেকশন হয়। এবং প্রাইমারি ইমিউন রেসপন্সে আইজিএম আইজিজি লেভেল সেম, সেকেন্ডারি ইমিউন রেসপন্সে আইজিএম আইজিজি লেভেল অনেক বেশি। So primary and secondary immune responses are carried out within the help of the two specific type of lymphocyte present in blood called B lymphocyte and T lymphocyte. The B lymphocyte produces an army of proteins in response to pathogen, which is known as antibody. T cell কখনো কোনো অ্যান্টিবডি তো তৈরি করতে পারে না, টি সেল কিছু কেমিক্যালস তৈরি করে, which is known as chemokine। ঠিক আছে, টি সেল কিন্তু কোনো অ্যান্টিবডি তৈরি করে না। টি সেলের ক্ষমতা হচ্ছে দুটো, এক হচ্ছে মারাত্মকভাবে ফ্যাগোসাইটোসিস করতে পারে, আর কিছু কেমিক্যাল সিনথেসিস করতে পারে। সেই কেমিক্যালস কে আমরা বলি কেমোকাইন। এখন কেমোকাইনের মধ্যে একটা অন্যতম কেমোকাইন হচ্ছে সাইটোকাইন। তোমরা করোনার সময় সাইটোকাইন স্টর্ম এইসব টার্মগুলো শুনেছো। আমরা পরবর্তীকালে সুযোগ পেলে পড়বো যে সাইটোকাইন স্টর্ম কিভাবে তৈরি হয় বা কেন হয়, স্টেরয়েড ইউজ করলে সাইটোকাইন স্টর্মটাকে কিভাবে কমিয়ে দেওয়া যায়, এবং কেন স্টেরয়েড এত ইউজ করা হয়েছিল তোমার যখন করোনা হয়েছিল, এবং কেন স্টেরয়েড না বুঝে ইউজ করা উচিত না। ইমিউনোলজি ইটস এন ফ্যাসিনেটিং সাবজেক্ট, যদি ঠিক করে আমরা পড়ি খুবই ভালো লাগবে। সো আমরা এটাও জেনে রাখলাম যে বি লিম্ফোসাইট কি করে না, বি লিম্ফোসাইট এর একটা রূপ হচ্ছে প্লাজমা সেল which can produce antibody, while T lymphocyte cannot produce an antibody. Its function is mainly phagocytic, but it can produce certain chemicals which are known as chemokine. And one type of chemokine is cytokine. সাইটোকাইনের অনেক রকম প্যাটার্ন আছে, অনেক ধরন আছে। আমরা সেই ধরন নিয়ে পড়ার কোনো স্কোপ নেই তোমাদের এই বয়সে, কিছু জিনিস আমরা ভবিষ্যতে পড়বো। নাও ইমিউন সিস্টেম, যে জিনিসটা আমরা ফার্স্ট স্লাইডে তোমাদের বলেছিলাম যে খুব গুরুত্বপূর্ণ। এইবার আমরা আসল অনাক্রম্য তন্ত্র সম্বন্ধে বলবো। অনাক্রম্য সিস্টেম মিনস উই নো যে অনেকগুলো সেল নিয়ে কি করে একটা টিস্যু, অনেকগুলো টিস্যু নিয়ে একটা অঙ্গ, অনেকগুলো অঙ্গ নিয়ে একটা তন্ত্র। সো many cells forms a tissue, many tissue forms an organ, many organs together forms system, and many system together forms a whole
or body. So immune system composed of lymphoid organs, tissue cells and soluble molecules like antibody. আমরা যখন কোনো সিস্টেমের কথা বলি তখনই ধরে নিই যে সে শুধু কিছু অর্গান নিয়ে তৈরি, কখনোই কিন্তু নয়। নট বাই অর্গানস অনলি। এর মানে কি? এর মানে তুমি দেখো, যখন when you study immune system, it comprises lymphoid organ. Is it comprised of only lymphoid organ? No. আর কি কি আছে? There are some tissue cells and many soluble molecules. Very important, কিছু দ্রবণীয় molecules, অণু, like antibody, various chemokines, এগুলো সবই কিন্তু immune system এর part. Now, what are lymphoid organs? The organ of immune system which lymphocytes gets mature and proliferates are known as lymphoid organ. তাহলে যে সকল অঙ্গে লিম্ফোসাইট কি করে, দুটো কাজ করে। এক কি হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, আর কি হচ্ছে, প্রলিফারেট হচ্ছে, মানে পরিণতি লাভ করছে এবং বিভাজিত হচ্ছে। সেই অঙ্গগুলোকে আমরা বলি লিম্ফয়েড অর্গান। নাও প্রাইমারি লিম্ফয়েড অর্গানকে আমরা দুভাগে ভাগ করি, প্রাইমারি লিম্ফয়েড অর্গান আর সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। সো প্রাইমারি বা সেন্ট্রাল লিম্ফয়েড অর্গান কি না, the lymphoid organ in which T lymphocyte and B lymphocytes gets matured and antigen specific receptor are added to their surface. দুটো পয়েন্ট। প্রাইমারি লিম্ফয়েড অর্গান আমরা কাকে বলবো, যে লিম্ফয়েড অর্গানে টি লিম্ফোসাইট এন্ড বি লিম্ফোসাইট ম্যাচিওরড হয়। প্রলিফারেশনের কথা বলিনি, ম্যাচিওরড হয়। আর কি হয় না, তাদের সারফেস রিসেপ্টর আছে, যেটা এতক্ষণ ধরে বলে গেছি। এই দুটো যাদের যেখানে ঘটে, যে অঙ্গে ঘটে, দ্যাট ইজ কল প্রাইমারি লিম্ফয়েড অর্গান। দুটো কথাই মাথায় রাখতে হবে। এক হচ্ছে যে অঙ্গে বি এবং টি লিম্ফোসাইট ম্যাচিওর হয়, প্রলিফারেট হয় না, বা আমরা প্রলিফারেশনকে স্ট্রেস দেব না, ম্যাচুরেশনকে স্ট্রেস দেবো। আর কি হয়, সে তার স্পেসিফিক রিসেপ্টরকে যেখানে অ্যাড হয়, অর্থাৎ বিসিআর এবং টিসিআর যেখানে অ্যাড হয়, কোথায় হয় সেটা? টি লিম্ফোসাইটের ক্ষেত্রে থাইমাস গ্ল্যান্ড, বি লিম্ফোসাইটের ক্ষেত্রে বার্সা ফ্যাব্রিশিয়াস আর বোন ম্যারো। এখন তোমাদের কাছে এবার নামটার দিকে আসি। প্রথমের দিকেই বলেছিলাম বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট, এই নামগুলো কেন হয়েছে। বি স্ট্যান্ডস ফর বোন ম্যারো। বোন ম্যারো কি না, আমাদের যদি লং বোন, থাই বোন দেখো, তার ভেতরে যে মজ্জাটা আছে, পাঁঠার মাংস খেলে যেমন আমরা ওই ম্যারো গুলোকে চুষে খাই, অনেকেই খায়, তো সেই ঠিক লং বোনের মধ্যে যে মজ্জাটা আছে, ভেতরের যে অংশটা আছে, স্পঞ্জি অংশটা আছে, দ্যাট ইজ কল্ড বোন ম্যারো। পাখির ক্ষেত্রে বি লিম্ফোসাইট ম্যাচিওর হয় বার্সা ফ্যাব্রিশিয়াস, বা অনেক ক্ষেত্রে বার্সা ফ্যাব্রিকাস বলে। তো এই বার্সা ফ্যাব্রিশিয়াস নামক একটা অঙ্গে, সেই জন্য এই লিম্ফোসাইটটার নাম দেওয়া হয়েছে বি লিম্ফোসাইট। হিউম্যানের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কি হয়, বা ম্যামালসের ক্ষেত্রে কি হয়, ম্যামালসের ক্ষেত্রে বি এবং টি লিম্ফোসাইট দুটোই বোন ম্যারো থেকে অরিজিনেট করে, অর্থাৎ দুজনেই উৎপন্ন হয় বোন ম্যারো থেকে। কিন্তু কি হয় না, বি লিম্ফোসাইট ম্যাচিওরড হয় বোন ম্যারোতেই, সেই জন্য বি, দুটো সেন্সে বি, যে বোন ম্যারোতে তৈরি হয়েছে, বোন ম্যারোতেই ম্যাচিওরড হয়েছে। আবার পাখির ক্ষেত্রে বার্সা ফ্যাব্রিশিয়াসে ম্যাচিওরড হয়েছে। দুটো কারণের জন্যই ওই লিম্ফোসাইটকে বলা হয় বি লিম্ফোসাইট। আবার টি লিম্ফোসাইট কি হয়, টি লিম্ফোসাইট তৈরি হয়েছে বোন ম্যারোতে, কিন্তু মাইগ্রেট করে চলে যায় থাইমাসে, থাইমাস নামক একটা গ্ল্যান্ডে গিয়ে সেখানে ম্যাচিওর হয়। সেই জন্য টি লিম্ফোসাইট কে টি বলা হয়। তাহলে আমরা ম্যামালসের ক্ষেত্রে কি বলবো, ভালো করে দেখো, বোন ম্যারো থেকে কিন্তু দুটোই তৈরি হয়েছে। বোন ম্যারো থেকে তুমি যদি দেখো, বি লিম্ফোসাইটও তৈরি হয়েছে, টি লিম্ফোসাইটও তৈরি হয়েছে। বি লিম্ফোসাইট ম্যাচিওর হয়েছে কোথায়, বি লিম্ফোসাইট ম্যাচিওর হয়েছে বোন ম্যারোতেই। আর টি লিম্ফোসাইট ম্যাচিওর কোথায় হয়েছে, টি লিম্ফোসাইট ম্যাচিওর হয়েছে ইন থাইমাস।
সেই জন্য এর নাম টি লিম্ফোসাইট। যদি বার্ডস এর ক্ষেত্রে বলো, বার্ডস এর ক্ষেত্রে কিন্তু বার্ডস এর ক্ষেত্রে কি হচ্ছে, এই ঘটনাটা হচ্ছে কিন্তু ম্যামলস এর ক্ষেত্রে, এই ঘটনাটা হচ্ছে ম্যামলস এর ক্ষেত্রে। আর বার্ডস এর ক্ষেত্রে এই বি সেলটি ম্যাচিওর হয় কোথায় বললাম, বার্সা অফ ফ্যাব্রিশিয়াস। তাহলে এই কারণেই বি লিম্ফোসাইটকে বি বলা হয়, টি লিম্ফোসাইটকে টি বলা হয়। তাহলে the bone marrow is the main lymphoid organ where all blood cells including lymphocytes are produced. তাহলে bone marrow হচ্ছে মেন লিম্ফয়েড অর্গান যেখানে যে কোনো ধরনের ব্লাড সেল তৈরি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। থাইমাস কি? থাইমাস হচ্ছে, দেখো এই যে হচ্ছে থাইমাস, থাইমাস কি? থাইমাস ইজ a lobed organ located near the heart and beneath the breastbone, sternum এর নিচের দিকে। Thymus is quite large at the time of birth but keeps reducing in size in age. Thus, at the time of puberty, attained it reduces to very small size. তোমাকে বলা হলো একটা এমন একটা গ্ল্যান্ডের নাম করো which gets which getting reduced with increasing time. থাইমাস ইজ এন এক্সাম্পল। থাইমাস, আমাদের বয়স যত বাড়তে থাকে তত থাইমাস রিডিউস হতে থাকে, যার ফলে বুঝতে পারছো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইমিউনিটি ফল করতে থাকছে। ঠিক আছে, নাও বোথ বোন ম্যারো এন্ড থাইমাস প্রোভাইড মাইক্রো এনভায়রনমেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট এন্ড ম্যাচুরেশন অফ টি লিম্ফোসাইট। তাহলে টি লিম্ফোসাইটের জন্য কে মাইক্রো এনভায়রনমেন্ট প্রডিউস করে, যে সে যাতে ম্যাচিউর হতে পারে, বোথ বি এন্ড টি, বোথ বোন ম্যারো এন্ড থাইমাস। আর তোমাকে এই কোশ্চেনটা যদি ঘুরিয়ে বলা হয় যে বি লিম্ফোসাইটের জন্য কে মাইক্রো এনভায়রনমেন্ট প্রোভাইড করে, ইটস বোন ম্যারো। বোন ম্যারো প্রোভাইডস মাইক্রো এনভায়রনমেন্ট ফর দ্য ম্যাচুরেশন অফ বি লিম্ফোসাইট, while bone marrow and thymus both provides the micro environment for the maturation of T lymphocyte. আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব সেকেন্ডারি অর পেরিফেরাল লিম্ফয়েড অর্গান। বুঝতেই পারছো প্রাইমারি লিম্ফয়েড অর্গান আমরা পড়লাম, এবার আমরা বলবো সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গানে আমি বারবার বলেছি দুটো ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে না, বি এবং টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন ঘটে এবং তারা সেল সারফেস রিসেপ্টর অর্থাৎ বিসিআর বা টিসিআর ওখানে অ্যাড হয় ওই অর্গানে থাকাকালীন। বাট তারপর কি হয়, যখন তাদের ম্যাচুরেশন হয়ে গেল, দে মাইগ্রেট। টি লিম্ফোসাইট মাইগ্রেট করবে, ডিবি লিম্ফোসাইট মাইগ্রেট করবে এবং কিছু অর্গানে যাবে, সেই অর্গানে গিয়ে তাদের প্রলিফারেশন হবে। সো আফটার ম্যাচুরেশন বি এন্ড টি লিম্ফোসাইট ক্যারিড থ্রু ব্লাড অ্যান্ড লিম্ফ, মাইগ্রেট তো নিজে আপনি করতে পারবে না, কিভাবে করবে, দে আর ব্লাড কর্পাসেস, ব্লাড সেলস। সো তারা কি করবে, ক্যারি অ্যাওয়ে হবে থ্রু ব্লাড অর লিম্ফ টু দ্য সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান ওয়্যার দেয়ার প্রলিফারেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন টেকস প্লেস। তাহলে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে কি হয়, দুটো ঘটনা ঘটে। এক হয় প্রলিফারেশন, তারা ডিভিশন করে, তারা ডিভিশন করে, অসংখ্য সংখ্যায় তৈরি হয়। নেক্সট ডিফারেন্সিয়েশন করে। ডিফারেন্সিয়েশন মানে এই বি লিম্ফোসাইটই, শুধু তো বি লিম্ফোসাইট এক ধরনের সেল নয়, there are different types of B lymphocyte there. 4 রকমের B lymphocytes are there. T lymphocyte এক ধরনের সেলস না, there are different types of T lymphocyte there. তো এই যে একটা পার্টিকুলার টি লিম্ফোসাইট থেকে বিভিন্ন ধরনের টি লিম্ফোসাইট তৈরি হচ্ছে, অথবা একটা পার্টিকুলার সেলস থেকে ডিফারেন্ট ধরনের বি লিম্ফোসাইট তৈরি হচ্ছে, কেন, তাদের কাজ ডিফারেন্ট, তাকে সেই প্রসেসটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যে একটা পার্টিকুলার সেল থেকে কিছু স্পেসিফিক ফাংশনের জন্য স্পেসিফিক সেলস তৈরি হলো, তারা কিন্তু আর রিভার্ট করতে পারবে না আগের সেলস, তাদের কাজটা কিন্তু স্পেসিফাই হয়ে গেল। সো দিস প্রসেস ইজ কল্ড ডিফারেন্সিয়েশন। তাহলে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে দুটো ঘটনা ঘটে, প্রলিফারেশন ঘটে বি লিম্ফোসাইটে বা টি লিম্ফোসাইটে এবং ডিফারেন্সিয়েশন ঘটে। তাহলে প্রাইমারি organ is associated with
maturation of B lymphocyte and T lymphocyte, and the addition of cell surface receptor. While secondary lymphoid organ is associated with proliferation and differentiation of B and T lymphocytes. তোমরা অনেকগুলো নাম অলরেডি শুনে রেখেছো বা একটু ছবিটা দেখলে বুঝতে পারবে। আগের যে ছবিটা দিয়েছি, লিম্ফ নোড, স্প্লিন, পেয়ার্স প্যাচ, টনসিল, অ্যাপেন্ডিক্স, মল্ট MALT ফুল ফর্ম হচ্ছে মিউকোজাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। কোথায় থাকে? আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকে যেখানেই মিউকোস পাবে সেখানে তুমি এই ধরনের লিম্ফয়েড টিস্যু পাবে। ঠিক আছে, কোথাও কোথাও তুমি গাট অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু পাবে, অর্থাৎ খাদ্যনালীর যে যে জায়গাতে তুমি লিম্ফয়েড টিস্যু পাবে। সো দিস আর দ্য সাইট ওয়্যার দ্য T lymphocyte or B lymphocyte gets proliferate and differentiates. So তুমি যদি একটু এইদিকে দেখো, আমরা এখান থেকে একদম পরিষ্কার করে দেখাচ্ছি। ধরো এইটা হচ্ছে কমন সেল, সেখান থেকে দেখো বোন ম্যারোতে, এবং কি হয়েছে, বোন ম্যারো থেকে সেল তৈরি হয়েছে। এবার সেল তৈরি হয়ে ম্যাচিওর হচ্ছে কোথায়? বোন ম্যারোতেই ম্যাচিওর হচ্ছে, হয়ে এরা চলে আসছে এসে লিম্ফ নোডে এসে কি করছে, এরা ডিফারেন্সিয়েটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রলিফারেটও হচ্ছে, তখন সংখ্যায় বাড়ছে, আর ডিফারেন্সিয়েটেড হচ্ছে। সো এই হচ্ছে জেনারেলাইজড কনসেপ্ট। এরপরে আমরা স্পেসিফিক কিছু কনসেপ্টে আসবো নেক্সট ভিডিওতে। সেখানে আমরা মেন টাইপস অফ ইমিউনিটি পড়বো, যেটি আমাদের দু প্রকার। একটা হচ্ছে ইনেট ইমিউনিটি বা সহজাত অনাক্রম্যতা, যেটা আমরা জন্ম থেকে অটোমেটিক্যালি পাই, কিছু নতুন করে অ্যান্টিজেনের এক্সপোজারের প্রয়োজন হয় না। আরেকটি হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জিত অনাক্রম্যতা, যেটা অ্যান্টিজেন শরীরে ঢোকার পর তৈরি হয়। যদিও এর সম্বন্ধে আমরা বেশ কিছুটা পার্ট আমরা আগে তোমাদের বলেছি, কিন্তু তার ডিটেল মেকানিজম কি করে সে কাজ করে, কি করে আমাদের সেল বোঝে, সেল কিভাবে রিয়াক্ট করে, সেইগুলো সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিওগুলোতে পড়বো। এখন এতদূর, ভিডিওগুলো ভালো করে দেখো, প্রত্যেকটি স্লাইড ধাপে ধাপে দেখো, তবেই কিন্তু যখন টোটাল চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে তোমার ইমিউনোলজি সম্বন্ধে অনেকটাই ধারণা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আজকের জন্য এই স্লাইডের জন্য এতদূর, ধন্যবাদ।